ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, হ্যাঁ না জনমত যাচাই 4টি প্রশ্নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি। প্রধান উপদেষ্টার ভাষণে লঙ্ঘিত হয়েছে নিজের সই করা জুলাই সনদ, মন্তব্য বিএনপির। একই দিন গণভোটের সংকট দেখছে জামায়াত। প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 12টি রাজনৈতিক দলের সাথে বৈঠক দিয়ে সংলাপ শুরু। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় 17ই নভেম্বর, সর্বোচ্চ শাস্তির আশা প্রসিকিউশনের। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা সহ সারা দেশেই ছিল উত্তাপ আতঙ্ক, গণপরিবহন সংকটে মানুষের ভোগান্তি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট, এমন সিদ্ধান্ত দিয়ে জারি করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির সইয়ের পর প্রকাশ হয়েছে এ সংক্রান্ত গেজেট, যেখানে গণভোটে তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি সহ রয়েছে 4টি প্রশ্ন। একই সাথে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তও রয়েছে আদেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ বাদ দিয়ে জাতীয় স্বার্থে এক হয়ে নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মতামত নিয়ে গঠিত জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদেও অনুমোদন হয় জুলাই জাতীয় সনদ। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সইয়ের পর তা প্রকাশ হয় গেজেট আকারে। এরপর বেলা 2:30টায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। এসবের মধ্যে প্রথম প্রশ্নে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষের। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এ নিয়ে মতামত চাওয়া হবে দ্বিতীয় প্রশ্নে। আর সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে, এমন বিষয় থাকবে তৃতীয় প্রশ্নে। এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে জানতে চেয়ে থাকবে চতুর্থ প্রশ্ন। এসব প্রশ্নে সুযোগ থাকবে হ্যাঁ বা না ভোট দেওয়ার। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। ডক্টর ইউনূস জানান, সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের জন্য গঠিত হবে সংবিধান সংশোধন পরিষদ। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর
30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জাতির স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নিজের স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সই করা সনদের বাইরে গিয়ে বেশ কিছু বিষয় আনা হয়েছে যা জবরদস্তিমূলক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে ভিন্ন মত থাকতেই পারে, নির্বাচিত সংসদেই অমীমাংসিত বিষয়ে সমাধান হবে। আর জামায়াত বলছে, নির্বাচনের দিনেই গণভোট আয়োজন সংকট তৈরি করবে। পাশাপাশি রবিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণাও দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট সহ সংস্কার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এর পরপরই প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে জনগণের আকাঙ্ক্ষার পূরণ হয়নি বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রবিবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। এই যে 12.5 কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে, বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে, স্টাডি করতে হবে। ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন, ওয়েবসাইটে দেবেন, তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অথচ সেই সুযোগ না দিয়ে 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। অন্যদিকে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলোতে হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। তিনি অভিযোগ করেন, স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করা হয়েছে। সনদের বাইরে গিয়ে যেসব বিষয় আনা হয়েছে তা জবরদস্তিমূলক। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে ভিন্ন মত থাকতেই পারে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানাবে নির্বাচন কমিশন, একথা বলেছেন সিসি এএএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে সংলাপে কথা জানান তিনি। বৃহস্পতিবার এই আয়োজনের প্রথম দিন ডাকা হয় 12টি দলকে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একই দিনে
রেফারেন্ডাম যে গণভোট হবে আর জাতীয় নির্বাচন হয়ে নির্বাচন কমিশনের মতামত কি, তারপরে চ্যালেঞ্জিং হবে কিনা আর ভোটের উপর প্রভাব পড়বে কিনা। এক নম্বর হচ্ছে আমার তো বক্তৃতাটা শোনার সুযোগ হয় নাই, আমি আপনাদের সাথে এখানে মিটিং এ ছিলাম, আমি বক্তৃতা শুনি নাই। একটা জিনিস যেটা আমি শুনি নাই, এটা উনি কোন লাইনে বলেছেন, কি বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হবে 17 নভেম্বর। মামলায় আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই তারিখ নির্ধারণ করেন। গেল বছরের জুলাইয়ে গণ আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী নির্মমতায় প্রাণ হারান অন্তত 1400 আর আহত হন কম বেশি 30,000। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ, চলে 23 অক্টোবর পর্যন্ত। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী। 13 নভেম্বর রায়ের দিন ঘোষণার জন্য ধার্য করে ট্রাইব্যুনাল 1। মামলার প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে বলে দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের। তবে এতে একমত নন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার পরও উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছে সাধারণ মানুষ। সপ্তাহের শেষ কর্মদিবস হলেও সকাল থেকেই সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। রয়েছে গণপরিবহনের সংকটও। আর লকডাউনের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে রাজধানী জুড়ে জনমনে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়। নগর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী টহল, নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় পুরো রাজধানী। উদ্বেগ আর আতঙ্ক নিয়েই রাস্তায় বের হন অফিসগামী মানুষ। সিটি সার্ভিস বাস বা গণপরিবহনের সংখ্যাও কম থাকায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। কিছু ঘটনা ঘটছে, সেজন্য জনমনে একটু ভয় তৈরি হয়েছে। পরিবহনের সংখ্যা খুবই কম এবং যারা অসুস্থ হয় হাসপাতালে নিতে নিয়ে যাওয়াটা, এগুলো তো অবশ্যই অসুবিধা হচ্ছে। এর মধ্যে আবার সন্দেহজনক হলে তল্লাশি চালাতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এটার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারই অংশবিশেষ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের। লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নানান স্লোগান দিতেও দেখা যায় তাদের। হাসিনার ওই কথায় উত্তেজিত হয়ে মাঠে নামে, তাহলে আপনারা জানেন 2-1 যারা নেমেছিল তাদের অবস্থা কি হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদীদের ডাকা লকডাউন জাতি প্রত্যাখ্যান করেছে। রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে অবৈধ ক্ষমতা ফিরে পেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও লকডাউন দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন দিচ্ছে ফেসিবাদীরা। লকডাউন দিচ্ছেন এই দেশে, তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে। ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে বিএনপি। একটু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 115 ভোলা 1-এ।
SRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি দ্বীপ জেলা ভোলায়। ভোলা 1 আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত প্রার্থী মৌলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকে। আমরা জানতে চাচ্ছিলাম যে আসন্ন যে নির্বাচন সেটিকে কেন্দ্র করে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া মিলছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরিবারকে ধন্যবাদ, ভোলার সর্বস্তরের জনগণকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান, ভোলা 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাকা প্রতীকের প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই আমাদের প্রচার প্রচারণা করে আসছে, ব্যাপক সারা, ব্যাপক রেসপন্স। এবছর মানুষের মধ্যে একটা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, পরিবর্তন চায়, সেটা আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। দ্বীপ জেলা ভোলার মানুষ অতীতে অনেকগুলো রাজনৈতিক দল দেখেছে, ছিল এখানকার যারা জনপ্রতিনিধি তাদেরকেও দেখেছে। এখন জনমানুষের আকাঙ্ক্ষা, এই দ্বীপ জেলা মানুষের আকাঙ্ক্ষা যে এরকম একজন প্রার্থী যাকে সবসময় কাছে পাওয়া যায়, যার সাথে কথা বলা যায়, যার সাথে উঠা বসা করা যায়, যার সাথে দেখা যায়, আমি নিজেকে সেরকম একজন প্রার্থী মনে করছি। আপনারা জোট গঠন করবেন কিংবা আসন সমঝোতার একটা বিষয় উঠে আসছে, সেই বিষয়ে আপনাদের দাবি কি থাকতে পারে আপনাদের দলের পক্ষ থেকে? আমাদের দাবি সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন একটা সর্ববৃহৎ এবং অন্যতম একটি আদর্শিক দল। আমাদের এখন এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, সেটার জন্য আমরা অনেক দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি। আমাদের এই দলের 38 বছর বয়স। আমরা হুট করেই সংসদে যাওয়া বা মন্ত্রিত্ব চাই না। আমরা এদেশের 18 কোটি 20 কোটি মানুষের চাওয়া কি, এটা আমরা রিড করেছি, এটা আমরা দেখেছি। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা ব্যাপক আশা নিয়ে যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমাদের জোট হলে ইসলামী আন্দোলন এই দেশের যে গণমানুষের চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে পারবে এবং ইসলামী আন্দোলনের সেখানে একটা ব্যাপক কন্ট্রিবিউশন থাকবে। আপনি বলছেন যে গণমানুষের চাহিদা, আসলে আপনার এলাকায় যে মানুষের সংকট রয়েছে, সেই সংকট নিরসনে আপনারা কি কি পদক্ষেপ নেবেন এবং কি কি সংকট রয়েছে বলে মনে করেন? দেখেন, আমার এই জেলায়, এই মাটিতে আমার জন্ম। আমি এই জেলায় যেগুলো দেখেছি সেটা হলো, এই জেলার সবচেয়ে বড় সংকট হলো নদী ভাঙ্গন। এই দ্বীপ জেলার ভোলা সদর থেকে দক্ষিণে উত্তরে যে নদী, সেখানে বাস সার্ভিস ছিল, আজকে নদী শহরের কাছাকাছি। এটা একটা বড় প্রবলেম। আমাদের এই অঞ্চলের নদী ভাঙ্গনের কারণে ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলো আজকে তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে নানা কারণে বিপদগ্রস্ত এবং এই এলাকায় বসবাস করতে পারতেছে না, তারা মানবতর জীবনযাপন করতেছে। আমি প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি দিব নদী ভাঙ্গন প্রতিরোধে আমরা স্থায়ী বাঁধের নির্মাণ করব। দ্বিতীয় হলো, এই জেলায় আমার সময় থেকে আমি এই পর্যন্ত দেখেছি যে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থান ব্যবস্থা নেই। 1991 সালে এই জেলায় গ্যাস পাওয়া গিয়েছে, আজকে 35 বছর হলো। বিগত দিনের কোনো রাজনৈতিক দল যদি বছরে একটি করেও কলকারখানা, মিল, ফ্যাক্টরি করত, তাহলে 35টি হতো, 2টি করলে 70টি হতো। সেক্ষেত্রে আমার এই দ্বীপ জেলা ভোলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হতো। সেটা তারা ব্যর্থ হয়েছে। আমি কমিটমেন্ট করতেছি, যেহেতু আমি নিজে পড়াশোনা করেও আমার এই সমস্যা আমি ফিল করেছি। ব্যবসায়িকভাবে আমি বারবার এ দেশ থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার আর্থিক বিশাল লস হয়েছে। তার জন্যই আজকে আমার ব্যবসা বাণিজ্যর পরেও আমি এই রাজনীতিকে নিয়েছি দেশের মানুষের কল্যাণের জন্য, আমার ভোলার মানুষের কল্যাণের জন্য। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমরা এটা বুঝতে পেরেছি। জনগণও এখন কমিটমেন্ট এবং আস্থা। সবচেয়ে বড় কথা হলো যে উন্নয়নের নামে যে রাজনীতি, এটা বাংলাদেশে চলবে না। আমি মনে করি যে উন্নয়নের নামে যে বরাদ্দ হয়, সেটার কমিটমেন্ট, আমানত রক্ষা করা, এটাই হলো মূল বিষয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং মানুষের কথা শুনছেন। আজকে আমরা সারাদিন ছিলাম পটুয়াখালী 4 এবং ভোলা 1 আসনে। আগামীকাল আমরা থাকবো ভোলা 2 এবং 3 আসনে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। মগবাজার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে চলছে ব্রিফিং। বৈঠক শেষে ইসলামী 8 দলের সাথে সম্মেলনের বিষয়ে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিংয়ে। এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের উপর এবং আমরা সবসময় বলে আসছি, সংস্কারের সাথে
নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে। যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম। জামাত ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিআর চেয়েছিলাম, যে আপার হাউজ এবং লোয়ার হাউজ। আমাদের 8 দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজের পিআর চেয়েছে, আর পুরো জাতি আপার হাউজে পিআর চেয়েছে, শুধু বিএনপি এটার বিরোধিতা করেছে। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে, সেখানে এটা একটা পয়েন্ট থাকবে। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন। তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা এত স্পষ্ট। আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকো যুক্তি দিয়ে বলেছেন যে না, এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে। হ্যাঁ, সাশ্রয় কিছু হবে, কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়, বাজেট হয়। তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগণ্য। আর 2, জাতীয় নির্বাচনে যদি একসাথে গণভোট হয়, তাই গণভোটে যেগুলো মানুষ হাঁ করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে, যেগুলোর উপর ইলেকশন হয়। আমি এক জায়গায় বলেছিলাম যে কনসেপ্ট করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। তিনেরই কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন, এটা আমি মনে করি উনি সঠিক করেছেন। এটা আরো আগে করা দরকার ছিল, জমা দেওয়ার সাথে সাথে করলে আরো সময় ক্ষেপণ কম হতো। তারপর উনি করেছেন, সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আবার জানাই যে এটা উনি প্রত্যাহার